বেহালার বেহাল দশা, সেই বেহাল দশার জন্য দায়ী গত 15 বছর, তার আগে 34 বছর আমাদের বিরোধিতা করেছিল। আজকে সেই দল থাকবে কিনা এটা নিয়ে একটা কোশ্চেন দাঁড়িয়ে গেছে। দেশ আমাদের কাছে প্রথম, দেশের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। দেশ মাতৃকার জন্য আমরা সবাই নিজেদেরকে আত্মবলিদান দিতে প্রস্তুত। কর্মীদের সঙ্গে যখন কাজ করতে হবে, কর্মীদেরকে নিয়েই কাজ করতে হবে। এবারকার বিধানসভা নির্বাচন অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে যে মুখগুলো এই মুহূর্তে গোটা বাংলায় সবচেয়ে চর্চিত, অনেকে বলছেন এই বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলার রাজনৈতিক মানচিত্রে তাদের জন্ম দিয়েছে। তাদের মধ্যে অন্যতম বেহালা পূর্বের ভারতীয় জনতা পার্টির বিধায়ক শঙ্কর শিকদার। শঙ্করবাবু, আপনাকে স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। আপনাদের সবাইকে নমস্কার, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমার বেহালা পূর্বের সমস্ত গণদেবতা সহ পশ্চিমবাংলার সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। তাদের যে কাঙ্ক্ষিত জয়, তাদের যে আশা, পরিবর্তনের আশা, সেই আশা সম্পূর্ণ হয়েছে, কিন্তু পরিবর্তনের পরে অনেক দায়িত্ব থেকে যায়, যেগুলো চলছে, এবং আগামী দিনেও সেগুলো নিয়েই আমরা এগিয়ে যাব। বাংলার 1 নম্বর ডিজিটাল চ্যানেল বাংলা হান্ট প্রেজেন্ট স্টাফ টকে শঙ্কর বাবুর কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আমি সরাসরি সেই প্রশ্নে চলে যাচ্ছি। শঙ্কর বাবু, একদিকে রয়েছেন শুভাশিস চক্রবর্তীর মতো দৌর্দণ্ড প্রতাপ প্রাক্তন রাজ্যসভার এমপি এবং সংগঠক, তৃণমূল কংগ্রেসের সংগঠক। মানে তখনও তো তাসের মতো তৃণমূল কংগ্রেসটা ভেঙে পড়েনি, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, লম্পট তৃণমূল, এরকম বিচার হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে নির্বাচনে যখন লড়ছেন, আপনার যখন মনোনয়নটা ঘোষণা হলো, সময় হাতে খুব একটা ছিল না, কোন স্ট্র্যাটেজি বা কৌশলে চলেছিলেন? দেখুন, আমাদের যেহেতু আমি একেবারে সংগঠনের সঙ্গে যুক্ত, আমি কলকাতা বিভাগ মানে 4টে জেলা, দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুর, এই 4টি জেলার আমি কনভেনারের দায়িত্ব সামলেছি। সুতরাং সাংগঠনিক বিষয়ে প্রত্যেকটি বিধানসভার আমার কাছে নতুন নয়, যার জন্য সময় কম হলেও আমি জানতাম যে আমার যে সংগঠন আছে, আমাদের বেহালা পূর্বের যে সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে সবাইকে যুক্ত করে আমরা যদি লড়াই দিতে পারি, সময় কম হলেও আমরা প্রত্যাশিত বা আমাদের কাঙ্ক্ষিত যে জয়, সেই জয় আমরা ছিনিয়ে আনতে পারবো। এবং এই বিষয়ে আমার মনে হয় যে আমাকে আরও বেশি সুযোগ করে দিয়েছে আমার অপোনেন্ট যিনি প্রার্থী ছিলেন। সবাই আপনারা বলছেন তিনি একেবারে হেভিওয়েট প্রার্থী। হেভিওয়েট প্রার্থী ডেফিনেটলি, কিন্তু শুধু প্রার্থী হলেই হবে না, তার যে কাজকর্ম, পিছনের দিকে তার যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে অনেকগুলো ছিল যেগুলো আমাদের একেবারে প্রচারের প্রত্যেক দিনের প্রত্যেক সময়ের অঙ্গ ছিল। যেমনি তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ, 5 বছর ধরে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে যে টাকা তিনি খরচা করতে পারেন, সেই টাকায় তিনি বেহালা পূর্বে কিছু করেননি, এটা বেহালা পূর্বের মানুষ জানে। যিনি তখন সেই সময় সরকারের সঙ্গে থেকে 5 বছর রাজ্যসভার সাংসদ থেকে যিনি বেহালা পূর্বের জন্য কিছু করেননি, তিনি আগামী দিনে কি করবেন সেই বিষয়ে মানুষের মনে নিশ্চয়ই একটা ডাউট থেকেই গেছে। দ্বিতীয়ত, তিনি, যেটা আপনারা সবাই জানেন, যে তিনি বলেছেন হিন্দুদেরকে নিয়ে, যে তারই সহকর্মীকে, যে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। তো এইটা একটা বড় এফেক্ট পড়েছে যে বেহালা পূর্বের একেবারে 95%-এর আশেপাশে হচ্ছে আমরা হিন্দু জনসংখ্যা সেখানে রয়েছি, হিন্দু ভোটার্স রয়েছি। তো সেখানে দাঁড়িয়ে যখন এই বিষয়টি প্রত্যেকদিন আমাদের প্রচারের অঙ্গ ছিল এবং তিনি কথাটি বলেছেন, সেই ভিডিওটি এত ভাইরাল হয়েছে, তো এটা আমাদের পক্ষে কিন্তু একটা বিশাল দিক গেছে। আর এছাড়া আপনি যদি উন্নয়ন প্রকল্প দেখেন, বেহালার বেহাল দশা হচ্ছে জল জমার জন্য। সেই জল জমা প্রতিদিনকার একটি বিষয় ছিল। ওখানে যিনি এর আগে বিধায়িকা ছিলেন, আমাদের রত্না চ্যাটার্জি মহাশয়া, ওনাকে আমরা খুঁজে পাইনি। মানে বেহালার মানুষ ওনাকে কবার দেখেছেন আমি জানি না, বাট আমি গত 5 বছরে
এক দুবার দেখেছি কিনা আমার ডাউট আছে। টোটাল বিষয়গুলো যেটা আছে সেগুলো আমাদের পক্ষে গেছে, সুতরাং সময় কম হলেও মানুষ এবার আমাদেরকে সঙ্গ দিয়েছে এবং মানুষ চেয়েছিল যে এই যে দুর্দান্ত প্রতাপ নেতা, যিনি সঙ্গে বেরোলে তার সঙ্গে 50-100 খানা বাইক বেরোন, যারা আশেপাশের দোকানদার থেকে তোলা তোলা প্রত্যেককে হুমকি দেওয়া এবং ঢুকে মারধর করা, এটা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাই মানুষ তাদের দেখে হাসলেও মনে মনে তাদের এটাই ছিল যে এবারের ভোট পরিবর্তনের ভোট, এবারের ভোট গণতন্ত্রকে ফিরিয়ে আনার ভোট। শঙ্করবাবু, নির্বাচনের দিন আমার স্পষ্ট মনে আছে, আমি আপনার এলাকা, বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকা আমি ঘুরেছিলাম। যখন আমরা দেখতে পেলাম যে ইভিএম গুলো বাসে উঠছে, সেই সময় একটা প্রচেষ্টা কয়েকটা জায়গায় হয়েছিল কিন্তু ইভিএম কেড়ে নেওয়ার বা একটা গন্ডগোল সৃষ্টি করার, এবং সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই হয়েছিল। তাহলে কি নির্বাচনের দিনেই বুঝে গিয়েছিলেন যে জয় নিশ্চিত? যেমন তৃণমূল কংগ্রেসের অনেকে বুঝতে পেরেছিলেন যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার মনে হয় বেহালা পূর্বের প্রার্থী যিনি ছিলেন তিনি অনেক আগেই বুঝে গেছিলেন যে বেহালা পূর্বে তার পক্ষে জয় সম্ভব নয়। সেই কারণের জন্য একেবারে প্রচারের শেষের দিকে এসে উনি কিন্তু, আমার যেটা মনে হয়েছে, উনি কিন্তু সেইভাবে প্রচার করেননি, বা উনি বুঝে গেছেন যে আমার আর প্রচার করে এমন কোনো মানে লাভ নেই। আর অপরপক্ষে আমরা যখন প্রচারে বেরিয়েছি, মানুষের মধ্যে যে সাড়া এবং মানুষ যেভাবে আমাদেরকে তাদের কনফিডেন্স দেখিয়েছে যে হ্যাঁ আমরা আছি, তো এইটা ওনারাও নিশ্চয়ই, ওনাদেরও লোকজন আছে, তাদের মাধ্যমে ওনারা বুঝতে পেরেছেন যে বেহালা পূর্বে অন্তত পক্ষে আমরা জিতছি না। এবার আপনি যেটা বললেন যে ইভিএম কেড়ে নেওয়া, ইভিএম এরকম কিছু জায়গাতে ঘটেছে। ইনফ্যাক্ট ইভিএম যেখানে জমা মানে হচ্ছিল, সেই ব্রতচারী স্কুল, সেখানে আমি এবং আমার আর দুজন সহকর্মীকে নিয়ে একেবারে শেষের দিকে আমি যাই। সেখানে আমি যাওয়ার পরে সেখানে সুভাষিস বাবু এবং তার একটা বিশাল গুন্ডা বাহিনী নিয়ে এসে, যিনি আরও ছিলেন তার সঙ্গে তার সামনে বসে ঝামেলা করেন কেন বিজেপির প্রার্থী আসবেন, এবং তারা প্রায় 150-200 লোক আমাদেরকে রীতিমতো হ্যাকেল করে। তা আমরা সেগুলোকে এমন বিশেষ পাত্তা আমি দেইনি, এবং আমরা যখন সেখানে রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম আমাদের পিছনে ওরা যেভাবে তাড়া করছিল, এবং তার মধ্যে 2-3টে ছেলে যারা ইনফ্যাক্ট আমাকে মারতে পর্যন্ত আসার চেষ্টা করেছে, সেখানে ওদেরই এক মহিলা কার্যকর্তা, তিনি ওদেরকে থামিয়েছেন এবং তিনি বলেছেন যে দেখো, যাই হোক উনি একজন ক্যান্ডিডেট, সুতরাং ওনার গায়ে হাত দিও না কেউ। তো তার মানে ওরা এই যে বিষয়টা ছিল সেটাতে কিন্তু ওরা চেষ্টা করেছিল যে আমি যদি ওখানে না থাকি তাহলে হয়তো ওরা আরও বা অন্য যারা রয়েছে তাদের সঙ্গে কিছু করে কোনো একটা বিষয় করতে পারবে, কিন্তু আমরা সেই সুযোগটা ওদেরকে দেইনি। সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি, প্রশাসন টেক কেয়ার করেছে। বাকি যে জায়গাতে কিছু কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের ছেলেরা এবার একদম পুরো সব জায়গাতে তারা যথেষ্ট শক্তিশালী বাহিনী নিয়েছিল যাতে এই ধরনের কোনো ঘটনা তারা না ঘটাতে পারে। তো এটা এবার সম্মিলিত প্রচেষ্টা, আমাদের সব সঙ্গেই ছিলাম আমরা। শঙ্করবাবু, আসলে এখনো তো আঙুলে টাটকা সেই ছাপটা রয়েছে যেটা প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এবারকার নির্বাচনে আমরা ছিলাম ভোটার, জনসাধারণ। আমি এই কারণে আরো মানুষকে বলবো যে প্রায় 1.5 দশক সময় ধরে সংগঠন চালিয়েছেন। যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন, তারা জানেন যে তিনি ঠান্ডা মাথায় কিভাবে সুকৌশলে একের পর এক সাংগঠনিক কাজ করেন। ঠান্ডা মাথায় জয় হলো। দেখুন, যখন আপনি সংগঠনের কাজ করতে যাবেন তখন আপনার মাথা গরম হলে হবে না। আর এটা আমাদের আজকের দিনে যিনি বিশ্বের অন্যতম সেরা লিডার, বিশ্বের জনপ্রিয়তম নেতা নরেন্দ্র দামোদর দাস মোদিজি, আর তার পরবর্তী পর্যায়ে আমি রাজ্যে আমি দিলীপ ঘোষ মহাশয়কে দেখেছি, আমি সুকান্ত মজুমদার মহাশয়কে দেখেছি, আমি শ্রমিক ভট্টাচার্য দাদাকে দেখেছি, এবং সেই সঙ্গে আমি শুভেন্দুদার সঙ্গেও কাজ করেছি। প্রত্যেকের কাছ থেকে আমি রাহুল সিনহাকেও দেখেছি। আমি প্রথম যখন পার্টি শুরু করি তখন রাহুল সিনহা ক্যান্ডিডেট মানে রাজ্য সভাপতি ছিলেন। তো প্রত্যেককে আমি একদম খুব কাছ থেকেই দেখেছি এবং তাদের সঙ্গে মেলামেশার সুযোগ হয়েছে। আমি কাউকে কোনোদিন দেখিনি যে রাজনীতি করতে গিয়ে তারা কেউ রেগে গেছেন বা কর্মীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন। তো আমি
সেটাই যে কর্মীদের সঙ্গে যখন কাজ করতে হবে, কর্মীদেরকে নিয়েই কাজ করতে হবে, ভালো মন্দ এগুলো থাকবে, তাদেরকে বুঝিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে যে যত ভালো কাজ করতে পারবে সেই তত ভালো কার্যকর্তা হিসেবে সেখানে পরিচিত হবে। আমি একেবারে সেই প্রিন্সিপালেই কাজ করেছি। আমি কোনোদিন আমার কোনো কার্যকর্তাদের সঙ্গে মিসবিহেভ আমি করিনি। সিমিলারলি কোনো কার্যকর্তাও আমার সঙ্গে সেইভাবে মিসবিহেভ করেনি। তো এটা আমার পরবর্তী পর্যায়ে আমি যখন নির্বাচন লড়েছি, দেখা গেছে সেখানে হয়তো কারো অ্যাগেনস্টে ক্ষোভ আছে, কিন্তু আমি যখন নির্বাচনে লড়েছি তখন একেবারে সবাই এসে ঝাঁপিয়ে পড়েছে, না শঙ্করদাকে জেতাতে হবে। এটা একটা বিষয় আছে, ঠান্ডা মাথার জন্য এটা শঙ্করবাবু একদম সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে, যখন আজ থেকে 1.5 দশক আগে একেবারে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়লেন এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িয়ে পড়লেন, কোনোদিনও ভেবেছিলেন এইভাবে বিধায়ক হবেন বা ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায়, শ্যামাপ্রসাদ বাবুর পশ্চিম বাংলায় এইভাবে ক্ষমতায় আসবে? দেখুন, আমাদের লড়াইটা সরকারে আসা নয়, আমাদের লড়াইটা হচ্ছে সমাজ পরিবর্তনের লড়াই। ভারতীয় জনতা পার্টি একটা আইডিওলজির উপরে কাজ করে, যে আইডিওলজিটা হচ্ছে যে দেশ আমাদের কাছে প্রথম, দেশের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন এই দলের প্রতিষ্ঠাতা এবং এই দল, তিনি যেদিন নিজে মৃত্যুবরণ করেছিলেন, মানে তার যেদিন বলিদান হয়েছিল, সেই 370 দ্বারা বিরোধিতা করতে গিয়ে তিনি কাশ্মীরে ঢুকে পড়লেন, তাকে গ্রেপ্তার করা হলো, তার মেডিকেশন করা হলো না ঠিক মতো, তাকে মৃত্যুবরণ করতে হলো। এবং ভেজা কম্বল দেওয়া হলো ওই Exactly. ঠান্ডার মধ্যে, হিম শীতল ভেজা কম্বল একজন কৃতি বঙ্গ সন্তানকে, একদম। যার পিতৃ পরিচয়, এবং তিনি এখনো পর্যন্ত তো রেকর্ড যে দুজনে একদম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে একটা ভেজা কম্বল দেওয়া হচ্ছে। একদম। তো তিনি সেদিন কিন্তু এইভাবে ওখানে ঢোকেননি যে আমার দল ক্ষমতায় আসবে কি আসবে না। তিনি সেদিনও ভেবেছিলেন যে আমার দেশের মধ্যে যে ইউনিটি, সেই ইউনিটিকে এটাকে রক্ষা করতে হবে। কেন একই দেশের মধ্যে থেকে আলাদা সংবিধান, আলাদা নিশান এবং আলাদা প্রধানমন্ত্রী হবেন? তো আমরা কোনোদিন এটা ভেবে কেউ কাজ করে না। আজকে দেখুন, আমাদের 294 জন বিধায়কের জন্য নির্বাচন লড়েছে, তার মধ্যে 208 জন আমরা জিতেছি, কিন্তু আরো বহু কার্যকর্তা আছে যারা আমার কেন্দ্রেই হয়তো আমার থেকে ভালো কার্যকর্তা আছে, তারা লড়তে পারতেন, তারাও জিততে পারতেন। কিন্তু এটা হচ্ছে যে কে লড়বে কে জিতবে সেটা এন্টায়ারলি ডিপেন্ড করছে আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদের উপরে। কিন্তু আমরা প্রত্যেকটি কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা, তারা নিজেদের কথা প্রথমেই ভাবে না, তারা দেশের কথা ভাবে, দলের কথা ভাবে, তারপর সর্বশেষ নিজে। দেশ মাতৃকার জন্য আমরা সবাই নিজেদেরকে আত্মবলিদান দিতে প্রস্তুত। এবার চলে আসে একেবারে আপনার কেন্দ্রের কথায়। দেখুন, বেহালা পূর্ব এমন একটি কেন্দ্র, তাতে বৈচিত্র্য আছে। কলকাতা সংলগ্ন যে এলাকাটা রয়েছে সেখানে উচ্চবিত্ত মানুষের বাস, সেখানে সমস্যা পুকুর বুঝিয়ে প্রমোটিং করা, এবং আপনি নিজেও জানেন যে এতদিন ধরে কাঠমানি দিয়ে প্রচুর পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ কার্য চালানো হয়েছে এবং সেটাকে বৈধ করানো হয়েছে। সেখানে একেবারে একযোগে কাজ হয়েছে, একদিকে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে পুরসভা, সবাই মিলে, মানে আমি বলতে চাইছি যে একটা অবৈধ জলাভূমিকেও বৈধ করে দেওয়া হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। আবার বেহালা পূর্বে একদিকে যেমন উচ্চবিত্ত মানুষের বাস, অন্যদিকে এরকম খেটে খাওয়া অসংখ্য মানুষ আছেন যাদের প্রতিনিয়ত জীবন সংগ্রামের, তাদের ছন্দটা সম্পূর্ণ আলাদা। গোটা বেহালা পূর্বে গত কয়েক দশক ধরে যেভাবে উন্নয়নের নামে অবৈধ নির্মাণ কার্য হয়েছে, যেভাবে সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে, যেভাবে গুন্ডা বাহিনী গড়ে উঠেছে, আপনার সামনে তো তাহলে অনেক কাজ, পুরো ব্যাপারটাকে যদি বেহালা পূর্বকে যদি ঠিক করতে হয়। দেখুন, আমরা বেহালা পূর্বের আপনি যে বিষয়গুলো বললেন একদম পারফেক্ট। মানে বেহালার বেহাল দশা, সেই বেহাল দশার জন্য দায়ী গত 15 বছর, তার আগে 34 বছর। যেহেতু এটা আমরা বলতে পারি যে অ্যাডেড এরিয়া, কলকাতা কর্পোরেশনের সঙ্গে অ্যাডেড এরিয়া, 124, 143, 142, 144, এই বিস্তীর্ণ এরিয়া জুড়ে এখনো খুব, মানে মানুষ খুব একেবারে বাজে অবস্থায় আছে। আমাদের বেহালা পূর্বে আজকের দিনে দাঁড়িয়ে
কত পুকুর বন্ধ হয়েছে সেটার হিসাব আমরা সেগুলো শুরু করেছি কাজ, যে কোন কোন জায়গাতে পুকুর ছিল, কোন পুকুর বন্ধ করা হয়েছে, কোন পুকুর এখনো বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলোতে ওয়ার্কআউট করছি। যে পুকুরগুলো ইতিমধ্যে বন্ধ হয়েছে, যেখানে আপনার বড় বড় প্রমোটিং হয়েছে, সেগুলো নিয়ে কি করা যায়, টেকনিক্যালি সেটাতে কি সমস্যা আছে, কি করা যায় আগামী দিনে, যে কেন এটা বন্ধ হলো, কারা বন্ধ করেছে, তাদের এগেনস্টে কি অ্যাকশন নেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যেগুলো এখন বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু তাদের এখনো কনস্ট্রাকশন চালু হয়নি, সেটার উপরে কি করা যায়, আর যেটা একেবারেই রয়েছে সেটা যাতে বন্ধ না করা হয় বা বন্ধ না করা যায়, তার জন্য আমরা ইতিমধ্যে প্রশাসনকে বা আমাদের কর্পোরেশনকে আমি সেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আমার এরিয়ার। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সিন্ডিকেট আমরা বন্ধ করব, আমরা প্রথম দিন থেকে কিন্তু একেবারে সিন্ডিকেট বন্ধের জন্য প্রতিটা জায়গাতে একেবারে প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি কর্মীদের কাছেও এই বার্তা আমরা দিয়ে দিয়েছি যে কোনো প্রকারের কোনো সিন্ডিকেট চলবে না। ইভেন আমাদের বেহালা পূর্বে যত বড় বড় যারা বিল্ডার্স রয়েছে, যারা ডেভেলপার রয়েছে, তাদেরকে আমরা ডেকে তাদেরকে একেবারে পার্সনকে বলে দেওয়া হয়েছে যে কোনো প্রকারের সিন্ডিকেটের সঙ্গে আপনারাও যুক্ত থাকতে পারবেন না। সিন্ডিকেটরা আপনাদের কাছে আসবে, যারা এতদিন ধরে সিন্ডিকেট করেছে, হঠাৎ করে তারা একেবারে পুরোপুরি অফ করে দেবে, এটা তাদের পক্ষে একটা, সেই জন্য তারা চেষ্টা করবে যে আমরা দূরে থেকেও যে কোনোভাবে হোক না কেন এটা করি, কিন্তু আমরা তাদেরকে একেবারে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যে এইটা করা যাবে না। তো কোন ওয়ার্ডের কাজ কে করবে সেটাও আগে থেকে ডিসিশন হয়ে যেত। এটা আমি যেটা শুনেছি যে এক একটা ওয়ার্ড নিয়ে বার্গেনিং হতো যে এই ওয়ার্ডের জন্য আমি কত টাকা দেব এবং এই ওয়ার্ডের সমস্ত কাজ আমি করব। এই পরিস্থিতিতে এই জায়গাতে বেহালার নয়, শুধু কলকাতা কর্পোরেশন এরিয়াতে এই পরিস্থিতিতে চলে গেছিল। তো সেখান থেকে বের করতে গেলে আমাদেরকে যথেষ্ট বেগ পেতে ডেফিনেটলি হবে। এই সিন্ডিকেট ভাঙাটা আমাদের কাছে একেবারে সবথেকে একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে আমরা এখনো পর্যন্ত আমরা যতটা মনে করছি যে 90% আমরা সফল হয়ে গেছি। বাকি 10% এখনো যেটা একেবারে মানে অন্ধকারে লুকিয়ে কিছু করা হচ্ছে, সেটাও আমরা বন্ধ করে দেব। এ বিষয়ে আমরা একেবারে পুরো দৃঢ় প্রতিজ্ঞা আমাদের আছে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বা আমাদের সংকল্পপত্রে রয়েছে, সেটা আমরা করেই দেখাবো। এবার শঙ্করবাবু টাফ টকে এবার আপনাকে যে প্রশ্নটা করব আপনার কাছে কিঞ্চিত অস্বস্তিকর হতে পারে। দেখুন শঙ্করবাবু, এটা তো মানবেন যে আপনার বেহালা পূর্বেতে 15%-রও বেশি সংখ্যালঘু মানুষ আছেন। একদিকে আপনাদের সবার বিকাশ এবং সবাইকে নিয়ে চলার একটা আশ্বাস রয়েছে, এবং আমরা এখানে এমন একজন প্রার্থীকে দেখেছি, যদিও সেই ভাইরাল বাংলা হান্ট বা টাফ টকে আমরা যাচাই করিনি, কিন্তু একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ মানুষকে ভোটদানে বিরত রাখার আদেশও এসেছিল তার কাছ থেকে, আপনার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষ, বেহালা পূর্বের সংখ্যালঘু মানুষ, তারা কিরকম ব্যবহার পাবে আপনাদের কাছ থেকে? দেখুন, বেহালা পূর্বে 15% সংখ্যালঘু নেই। বেহালা পূর্বে সংখ্যালঘু ইনক্লুডিং মুসলিম অ্যান্ড খ্রিস্টান মিলে ইট ইজ হার্ডলি অ্যারাউন্ড 8%-এর মতো আছে। 8%? হ্যাঁ। তো আমরা, আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে দেখুন, ভোট দানের ক্ষেত্রে আমরা জানি সংখ্যালঘুদের ভোট আমরা পাবো না, কিন্তু আমাদের নরেন্দ্র মোদীর ভাষায় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আমরা কাজের ক্ষেত্রে এই ভেদভাবটা দেখব না, কিন্তু এটা আমরা জানি যে তারা আমাদেরকে ভোট দেবে না। রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তারা যদি রাষ্ট্রহিতের জন্য আমাদের ভোট দেয়, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। অনেক কার্যকর্তাও এখন আমাদের আসছে, তারা ভারতীয় জনতা পার্টি করতে চাইছে, কিন্তু এটা একেবারে আমরা মানে বিশ্বাস করি যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আমরা পাবো না, বা তাদের ভোট পাওয়ার জন্য আমাদের অ্যাডিশনাল কোনো বিষয় বা তাদেরকে, যেমন এই দলটা যেমনি ছিল যে হিন্দুদেরকে ভোট দিতে দেব না, আমাদের মধ্যে এসবের বিষয় নেই। আমাদের বিষয় একটাই, রাষ্ট্রহিতের জন্য যারা আমাদেরকে সমর্থন করবে তারা ডেফিনেটলি আমরা মনে করব তারা রাষ্ট্রবাদী মানুষ। যারা করবে না তাদের পরিস্থিতি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, যে দল আমাদের বিরোধিতা করেছিল, আজকে সেই দল থাকবে কিনা এটা নিয়ে একটা কোশ্চেন দাঁড়িয়ে গেছে। এরকম তাসের ঘরের মতো ভেঙে পড়বে আপনি ভেবেছিলেন এত তাড়াতাড়ি? দেখুন, আমার মনে হয় একটা দল
যে দলের কোনো আইডিওলজি নেই, সেই দলের আইডিওলজি হচ্ছে শুধুমাত্র কিভাবে একটা সিন্ডিকের মাধ্যমে পয়সা ইনকাম করা। আমাকে এক ভদ্রলোক বলছিলেন যে যিনি সেকেন্ড ইন কমান্ড এই দলের, তিনি কিভাবে টাকা তুলতেন আর কি। সেই ঘটনা যদি বলতে যে অনেক বড় ঘটনা হবে, কিন্তু আমি বলছি আর কি যে সিম্পল যে মদের যে বোতলগুলো থাকে তার উপরে, সেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্টেশন, গোডাউনে রাখা, তার উপর পর্যন্ত এদের কাটমানি। তো যে দলটি এরকম শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে পয়সা তোলার উপরে দাঁড়িয়ে থাকে, সেই দল যদি ক্ষমতায় না থাকে তাদের সরকারে থাকবে না, এটাই স্বাভাবিক। তাই আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 6 মাসের মধ্যে এই দলটা থাকবে না, কিন্তু দলটা যে একেবারে এত তাড়াতাড়ি উঠে যাবে এটা কিন্তু আমরা কেউই হয়তো বা বুঝতে পারিনি বা ভাবতে পারিনি। কিন্তু যারা এতদিন ধরে এইভাবে মানুষের সঙ্গে অন্যায় করেছে, মানুষের কাছ থেকে পয়সা তুলেছে, আজকে দেখেছে এরা যখন সরকারে নেই, মানুষ যখন তাদের কাছে জবাব চাইছে, তখন আর কোনো উপায় না পেয়ে তারা অল্টারনেট জায়গা খুঁজছে, বা অ্যাটলিস্ট ওই দলটা ছেড়ে দিয়ে তারা বোঝাতে চাইছে ভাই আমি ওই দলের সঙ্গে নেই, সুতরাং তুমি আর আমাকে চোর বলো না বা আমার উপরে ডিম থেরাপি করো না। এই কারণের জন্য দলটা আরো তাড়াতাড়ি গেছে। শঙ্করবাবু, আমার শেষ প্রশ্ন, আমার মনে হয় বাংলার অনেক মানুষের এই প্রশ্ন রয়েছে। দেখুন, যারা মার্ক্সবাদে বিশ্বাস করেন, লেনিনবাদে বিশ্বাস করেন, তারা একটা কথা বলেন, কাটা দিয়ে কাটা তোলা। এটা হচ্ছে কমিউনিস্টদের কথা। হারে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে কোথাও একটা কিছু অন্যায় হলে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পুরনো সময় শেরিফ তাদেরই করা হতো বেশিরভাগ সময়, যারা দুর্বৃত্তদের থেকেই নিয়ে নেওয়া হতো যাতে তারা দুর্বৃত্তদের ঠেকাতে পারে। এই ধরনের ঘটনাও দেখেছি। কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় বিধানসভা বা লোকসভাতে এই যে তৃণমূল কংগ্রেস থেকে যারা জিতে এসেছেন, যারা কোটি কোটি টাকার মালিক, যারাও বিভিন্ন সময় মানুষকে শোষণ করে তাদের সম্পদ বাড়িয়েছে, আজকে তারা তৃণমূল কংগ্রেস ভেঙে স্বতন্ত্র পরিচয় তারা থাকতে চাইছে। অনেকে বলছেন তারা তাদের অ্যাসেট বা সম্পত্তিটাকে রক্ষা করতে চাইছে। সেক্ষেত্রে কোথাও কি মনে হয় যে আপনার দলের যদি নরম মনোভাব থাকে তাদের প্রতি, তাহলে বিপুল জনাদেশে আপনাদের যে সরকারে আসা, সেটা কোথাও তার সুর ব্যাহত হবে? দেখুন, আমাদের দল এ বিষয়ে একেবারে পুরোপুরি ক্লিয়ার বলে দিয়েছে। আমাদের পশ্চিমবাংলার যিনি সভাপতি রয়েছেন সম্মানীয় শ্রমিকদাকে অনেকদিন ধরে চিনি। তার মতো জেন্টেলম্যান, তার মতো আজকের দিনে রাজনৈতিক পরিপক্ক ব্যক্তি মনে হয় না দ্বিতীয় কেউ আছেন। এবং সেই সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীও যিনি আছেন, তারা কিন্তু একেবারে ক্লিয়ার বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিতে যারা এতদিন থেকে তৃণমূলে বসে তৃণমূলের খেয়েছে, তৃণমূলের লুটেছে, মানুষের পয়সা লুটেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা শুধু আজকের দিন নয়, ভবিষ্যতের জন্যও বন্ধ আছে। তাই মানুষ অ্যাটলিস্ট এটা বুঝতে পারছে, বা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে গেছে যে ভারতীয় জনতা পার্টি এই ধরনের কার্যকর্তা যারা আছে তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হবে না বা সামিল করা হবে না। এটা একদম ক্লিয়ার আছে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই বা মানুষেরও সন্দেহ নেই। এবার বাকি আপনি যেটা বলতে চাইছেন, দেখুন, একটা দল ভেঙে আর একটা দল তৈরি হয়েছে, সেই দলটি কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। যে দলটি অরিজিনাল ছিল, যারা তৈরি করেছেন, তারা আজকে কংগ্রেসের সঙ্গে দেখা করতে গেছেন, আদৌ সেই দলটি রাখবেন কি কংগ্রেসে যুক্ত হবেন সেটাও তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যতের কথা ভেবে এবং পশ্চিমবাংলায় আমাদের এই যে মানুষের একটা বিশাল জনাদেশ দিয়ে যে ভারতীয় জনতা পার্টিকে সরকার এনেছে, এই সরকার কোনোভাবেই দুর্নীতিবাজ কোনো নেতাকে যুক্ত করবে না, আজও নয়, আগামী দিনেও নয়, এটুকু কনফার্ম। আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি দীর্ঘদিন ধরে সংগঠনে রয়েছেন, আপনার একটা সনাতনী দৃষ্টিভঙ্গি রয়েছে, আপনার জীবন চর্চার ক্ষেত্রে আপনি কোনো ধরনের নেশার বস্তু বা অত্যন্ত জীবনযাত্রাটাকে খুব সংযতভাবে আপনি জীবনযাপন করছেন, এবং 2012 থেকে 1.5 দশক আপনি নিরবিচ্ছিন্নভাবে নিভৃতে সংগঠন সাজিয়ে এসেছেন। বিধায়ক মানেই মানুষের সামনে, বিধায়ক মানেই এত মানুষের কাজ করা, আবার বিধায়ক মানেই অনেক প্রলোভন। কোথাও কি মনে হচ্ছে যে একটা বড় ব্যক্তিগত পরীক্ষাতেও অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়েছেন? আমি NIT ত্রিচি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি।
সিম্বায়োসিস থেকে এমবিএ করেছি, তারপরে নিজে কর্পোরেট অর্গানাইজেশনে চাকরি করেছি, পরবর্তী পর্যায়ে ছেড়ে দিয়ে নিজে ব্যবসা করেছি। আমার অর্গানাইজেশনে আজকের দিনেও প্রায় 100 ছেলে কাজ করে, আজকের দিনেও, এবং ওটাই কিন্তু আমার ব্রেড অ্যান্ড বাটার। আমি মানুষের জন্য কাজ করতে এসেছি প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি কাজ করছি। যদি একটুখানি দেখে থাকেন, আমফান হোক, করোনা হোক, কোনো ছেলে বা মেয়ে স্কুলের ফিস হোক, স্কুলের বই হোক, কোথাও অন্য কোনো বিষয় হোক, সব কিছুতে আমি নিঃস্বার্থভাবে আমার নিজের যেটুকু আমার ক্ষমতা ছিল সেইভাবে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও আমি শঙ্কর শিকদার সেভাবেই আছি। আজকের দিনেও আমার ফোন আমার কাছেই থাকে, প্রত্যেক জন ফোন করে আমাকে, আমি তাদের ফোন পার্সোনালি অ্যাটেন্ড করি। আপনার এখান থেকেও ঈশানী আমাকে প্রচুরবার ফোন করেছে, জিজ্ঞাসা করে দেখবেন আমি ওর ফোন ধরেছি কিনা। আমি শুধু ঈশানী নয়, এরকম প্রত্যেকের ফোন আমি নিজে থেকে ধরি, কারণ আমি মনে করি এটা একটা পার্সোনাল টাচ উইথ আমার যারা যারা ফোন করে বা যারা আমার ভোটার্স আছে বা অন্য যে কেই হোক না কেন, কারণ তার প্রয়োজন কোনো না কোনো প্রয়োজন না হলে সে আমাকে ফোন করবে না, বা আমাকে আমার সঙ্গে গল্প করার জন্য কেউ ফোন করবে না। সুতরাং আমি এরকমই থাকতে চাই এবং আগামী দিনে আমি এরকমই থাকবো। অন্ততপক্ষে আজকে দাঁড়িয়ে আমার সেটাই, এবং আমি জানি যে যেহেতু আমি এতদিন ধরে এরকমভাবেই ছিলাম, আগামী দিনে এরকমই থাকবো, আমাকে কেউ পরিবর্তন আমরাও করতে এটাই পারবে না। চাই। তার কারণ এই মুহূর্তে এমএলএ, এমপি, জনপ্রতিনিধি, কাউন্সিলর কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকার সবাই মালিক, দুর্নীতিতে নিমজ্জিত। 1.5 দশক ধরে বাংলা এদেরই জনপ্রতিনিধি হিসেবে দেখেছে। আমার স্থির বিশ্বাস বেহালা পূর্বের শঙ্কর শিকদার মহাশয় সত্যি এখন বিধায়ক বা বিধায়কের প্রচলিত সংজ্ঞা যেটা বাংলায় গড়ে উঠেছে, সেই মিথ ভেঙে দিয়ে একজন সাধারণ মানুষের জনপ্রতিনিধি সাধারণ মানুষই হতে পারে, তাই প্রমাণ করবেন। অসংখ্য ধন্যবাদ শঙ্কর। টাফ টক উইথ ঋতব্রত, বাংলা হান প্রেজেন্স টাফ টক উইথ ঋতব্রততে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এবং সবাইকে আরেকবার নমস্কার। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।